প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভূগোল প্রথম পত্রের পৃথিবীর ভূমিরূপ নিয়ে আলোচনা করব। পৃথিবীর যে তিনটি ভূমিরূপ রয়েছে, যেমন পর্বত, মালভূমি এবং সমভূমি, এই তিনটি ভূমিরূপের মধ্যে আজকে আমরা সমভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেই সমভূমির কি কি বিষয়গুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা প্রথমে দেখে নিচ্ছি সমভূমির যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমভূমির সংজ্ঞা, সমভূমি সৃষ্টির কারণ, সমভূমির শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগের মধ্যে ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি এবং ভূ আলোড়নজাত সমভূমি রয়েছে। এছাড়া মহাদেশ ভিত্তিক যে সমভূমিগুলো রয়েছে সেগুলোর অবস্থান আমরা জানব এবং সর্বশেষ আমরা মানব জীবনে সমভূমির যে প্রভাব রয়েছে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেই সমভূমির সংজ্ঞা। সমভূমি হচ্ছে বিস্তীর্ণ সমতল ভূভাগ, বিশেষ করে সমুদ্রের পৃষ্ঠের সাথে তুলনা করে সমভূমির বা কোনো ভূমিরূপের উচ্চতা নির্ধারণ করা হয়। যেমন বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরের পৃষ্ঠের সাথে তুলনা করেই অন্যান্য ভূমির উচ্চতা নির্ধারণ করা হয়। সমভূমি হচ্ছে সমুদ্রের পৃষ্ঠের সম উচ্চতায় বা তার চেয়ে একটু সামান্য বেশি উচ্চতা বিশিষ্ট বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলা হয়। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক সমভূমি, আর এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি, আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে কম। আর পৃথিবীর বৃহত্তম সমভূমি হচ্ছে ইউরেশিয়ার উত্তরাংশে। ইউরেশিয়া হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশ পরস্পরের সাথে যুক্ত, এজন্য দুইটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। এই ইউরেশিয়ার উত্তরাংশে সবচেয়ে বিস্তৃত সমভূমি রয়েছে। সমভূমি সৃষ্টির কারণ, পর্বত, মালভূমি, সমভূমি প্রত্যেকটি ভূমিরূপের এই সৃষ্টির পেছনে কিছু কারণ রয়েছে। সমভূমি সৃষ্টির যে কারণগুলো রয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ক্ষয়কার্য, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো উঁচু ভূমি ক্ষয় হয়ে সমভূমির সৃষ্টি হতে পারে। সঞ্চয় ক্রিয়া, অর্থাৎ বিভিন্ন ক্ষয়িত পদার্থগুলো কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করতে পারে। আরেকটি হচ্ছে ভূ আলোড়নের মাধ্যমে, অর্থাৎ ভূ আলোড়নের মাধ্যমে যখন পর্বত সৃষ্টি হয় সেই সময় কিছু নিম্নভূমি উঁচু হয়ে বা কোনো উঁচু ভূমি নিচু হয়ে সমভূমির সৃষ্টি করতে পারে। অর্থাৎ সমভূমি সৃষ্টির তিনটি কারণ: ক্ষয়কার্য, সঞ্চয় ক্রিয়া এবং ভূ আলোড়ন। আমরা এখন দেখব সমভূমির শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ প্লেনস। সমভূমিকে উৎপত্তি এবং গঠনের উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হচ্ছে ক্ষয়জাত সমভূমি, রেসিডুয়াল প্লেনস, এটাকে ইরোজনাল প্লেনও বলা হয়। এরপরে রয়েছে সঞ্চয়জাত সমভূমি, ডিপোজিশনাল প্লেনস। আরেকটি হচ্ছে ভূ আলোড়নজনিত সমভূমি, ডায়াস্ট্রফিক প্লেন। আমরা শব্দগুলো দেখে আমরা বুঝতে পারি ক্ষয়জাত সমভূমি, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয় সেটা ক্ষয়জাত সমভূমি। বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা নুড়ি, বালি, ধুলি, কাকর, লাভা প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি করে সেটা সঞ্চয়জাত। আর ভূ আলোড়নের ফলে কোনো নিম্নভূমি উঁচু হয়ে বা কোনো উঁচু ভূমি নিচু হয়ে যে সমতল ভূমির সৃষ্টি করে সেটা হচ্ছে ভূ আলোড়নজাত সমভূমি। আমরা প্রথমেই ক্ষয়জাত সমভূমি নিয়ে আলোচনা করব। ক্ষয়জাত সমভূমি বলতেই আমরা সহজে বুঝি যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন নদী, সমুদ্র, বায়ু প্রবাহ, হিমবাহ প্রভৃতি দ্বারা কোনো উঁচু ভূমি ক্ষয় হয়ে যদি সমতল ভূমির সৃষ্টি হয় তাকে ক্ষয়জাত সমভূমি বলা হয়। ক্ষয়ের মাধ্যমে মোটামুটি 5 ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে পারে। এক নম্বরে হচ্ছে
নদী ক্ষয়জাত সমভূমি, রিভার ইরোডেড প্লেন্স। ক্ষয়জাত সমভূমি বলতেই আমরা বুঝতে পারি ক্ষয়ের মাধ্যমে, আর নদী ক্ষয়জাত হচ্ছে যেই সমভূমি নদীর দ্বারা ক্ষয় হয়ে সৃষ্টি হয়, সেটাই হচ্ছে নদী ক্ষয়জাত সমভূমি। অনেকে এটাকে নদী বিধৌত সমভূমিও বলা হয়ে থাকে। নদীর শেষ পর্যায়ে এই সমভূমিটা সমুদ্রের সমতলের প্রায় সম উচ্চতায় উপনীত হয়, তখন এটাকে সমপ্রায় ভূমি বলা হয়। এরপরে রয়েছে হিমবাহজনিত ক্ষয়জাত সমভূমি, গ্লাসিয়াল ইরোডেড প্লেন্স। এটা হচ্ছে পার্বত্য অঞ্চলে হিমবাহ যখন পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে, তখন এর আঘাতে উঁচু নিচু ভূমি সমতল ভূমিতে পরিণত হয়। এটা হচ্ছে হিমবাহজনিত ক্ষয়জাত সমভূমি। হিমবাহ কি এটা আমরা আগেও বলেছি। হিমবাহ হচ্ছে কোনো উঁচু ভূমি বা পর্বতে গড়ে ওঠা বিশাল তুষার বা বরফের স্তূপ, মধ্যাকর্ষণের টানে এটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। এই ধরনের বরফের বিশাল স্তূপকে বলা হয় হিমবাহ বা গ্লাসিয়ার। এটা যখন ভূমির ঢাল বেয়ে নেমে আসে, তখন ভূমিটাকে প্রায় বুলডোজারের মতোই অবস্থার সৃষ্টি হয় এবং সমভূমির সৃষ্টি করে। আমরা পাশের চিত্রটি দেখেই বুঝতে পারছি যে এখানে একটি হিমবাহ চলে গিয়েছে, একটা রাস্তার মতো পথের সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে হিমবাহজনিত ক্ষয়জাত সমভূমি। এরপর রয়েছে মরু সমভূমি, ডেজার্ট প্লেন্স। মরু সমভূমি হচ্ছে মরুভূমি অঞ্চলে গাছপালা না থাকার কারণে এখানে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়। এই বাতাসের দ্বারা ধূলিবালি অপসারিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় মরু সমভূমি। বিশেষ করে আলজেরিয়া, মিশর, লিবিয়াতে এই ধরনের সমভূমি দেখা যায়। অর্থাৎ মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের দ্বারা যে সমভূমির সৃষ্টি হয়, এটাই হচ্ছে মরু সমভূমি। এরপরে রয়েছে তরঙ্গ কর্তিত ওয়েভ কাট প্লেন্স। তরঙ্গ হচ্ছে ঢেউ, কর্তিত মানে কাটা। অর্থাৎ সমুদ্রের ঢেউ বা সমুদ্রের তরঙ্গের আঘাতে তার তীরবর্তী অঞ্চল ক্ষয় হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে বলা হয় তরঙ্গ কর্তিত সমভূমি। বিশেষ করে নরওয়ের উপকূলে এই ধরনের দীর্ঘ সমভূমি দেখা যায়। আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি তরঙ্গ কর্তিত সমভূমির। এরপরে রয়েছে কার্স্ট সমভূমি। কার্স্ট হচ্ছে চুনাপাথুরি অঞ্চল। চুনাপাথরের এই ইংরেজি নাম হচ্ছে কার্স্ট। চুনাপাথুরি অঞ্চলের বা যে খড়ি মাটি, যেটাকে আমরা চক হিসাবে ব্যবহার করি, এই মাটিগুলো অনেকটা কোমল প্রকৃতির। পানির প্রবাহ, বৃষ্টি বা অন্য কোনো স্রোতের দ্বারা এই চুনাপাথুরি অঞ্চলের উঁচু ভূমি ক্ষয় হয়ে যে নিম্ন সমভূমির সৃষ্টি করে, তাকে কার্স্ট সমভূমি বলা হয়। বিশেষ করে যুগোস্লাভিয়ায় এই ধরনের সমভূমি দেখা যায়। আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি, চুনাপাথুরীয় সমভূমি এরকম অবস্থার সৃষ্টি করে। এরপরে রয়েছে সঞ্চয়জাত সমভূমি, ডিপোজিশনাল প্লেন্স। এটাও আমরা নামের মাধ্যমে সহজে বুঝতে পারি। সঞ্চয়জাত মানে কোনো কিছু জমা হওয়া, সঞ্চিত হওয়া, কোনো কিছু পুঞ্জীভূত হওয়া। ফলে আমরা বুঝতে পারি যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন নদী, সমুদ্র, বায়ু প্রবাহ, হিমবাহ, এই শক্তিগুলো একসময় ভূমিকে ক্ষয় করে। পরবর্তীতে আবার এই ক্ষয়িত পদার্থগুলো কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করে। এদেরকে সঞ্চয়জাত সমভূমি বলা হয়। এই সমভূমিগুলোর মধ্যে প্রথমে রয়েছে পলল সমভূমি, অ্যালুভিয়াল প্লেন। পলল মানে পলি, পানির সাথে মাটির যে সূক্ষ্ম কণা মিশে থাকে, এটাই পলি। নদী এই পলি বহন করে। এই পলির সাথে বালি, কাকড়, ধুলি, বিভিন্ন পদার্থ নদী বহন করে নিয়ে আসে। নদী প্রথমে ক্ষয় করে, পরবর্তীতে স্রোত যখন কমে যায়, তখন এই ক্ষয়িত পদার্থগুলো বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে সঞ্চিতির মাধ্যমে সঞ্চয়জাত ভূমি গঠন করে। তাহলে পলল সমভূমি বলতে আমরা বুঝি যে নদীবাহিত পদার্থগুলো বা নদীবাহিত পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে, তাকে বলা হয় পলল সমভূমি। অবস্থান অনুসারে এই পলল সমভূমিকে তিনটি ভাগে ভাগ করা যায়।
তার আগে আমরা একটু বলে নেই, কোনো উঁচু পার্বত্য অঞ্চলে নদীর সৃষ্টি হয়, এটাকে নদীর উৎস বা সোর্স বলা হয়। মধ্যাকর্ষণের টানে এই নদী পাহাড়ের ঢাল বেয়ে সমভূমির উপর দিয়ে সাগর বা হ্রদে মিলিত হয়, সেটাকে বলা হয় মোহনা। এই উৎস থেকে মোহনা পর্যন্ত এটা নদীর দৈর্ঘ্য। এই পথের বিভিন্ন স্থানে নদী পলি সঞ্চিত করে সমভূমির সৃষ্টি করে। এই অবস্থান অনুসারে এটাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন পাদদেশীয় পলল সমভূমি। নদী যখন পাহাড় থেকে নিচে নেমে আসে তখন প্রচুর ধুলা, বালি, কাকর, পাথর এগুলো নিয়ে আসে। এই ভারী পদার্থগুলো, নদীর যে বহন করা পদার্থগুলো পাহাড়ের পাদদেশে প্রথম সঞ্চিত হয় এবং সেইখানে যে সমভূমির গঠন করে তাকে বলা হয় পাদদেশীয় পলল সমভূমি। বিশেষ করে বাংলাদেশের রংপুর এবং দিনাজপুরে এই ধরনের সমভূমি রয়েছে। এখানে একটু বলতে হয়, পাহাড়ের গোড়ায় যে ছোট্ট কোণাকৃতির যে ভূমিরূপ প্রথমে নদী গঠন করে এটাকে বলে পলল কোণ। এই পলল কোণ যখন আকারে আরেকটু বড় হয় তখন এটাকে বলা হয় পলল পাখা। এই পলল কোণ এবং পলল পাখা আয়তনে আরো বিস্তার লাভ করে এবং পরবর্তীতে পাদদেশীয় পলল সমভূমি গঠন করে। এরপরে রয়েছে প্লাবন সমভূমি, ফ্লাড প্লেন। প্লাবন মানে বন্যা। বর্ষাকালে নদী যখন পানি ধারণ ক্ষমতার বাইরে চলে আসে তখন পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয় বা বন্যার সৃষ্টি করে। পরবর্তীতে বন্যার পানি নেমে গেলে ধীরে ধীরে পলি সঞ্চিত হয়। এইভাবে বছরের পর বছর পলি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠন করে। সহজে আমরা বলতে পারি, প্লাবন বা বন্যার দ্বারা পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হয় প্লাবন সমভূমি। বাংলাদেশের শতকরা ৮০% প্লাবন সমভূমি। এই মাটিগুলো কোমল, উর্বর, এখানে প্রচুর ফসল উৎপাদন হয় এবং বর্ষাকালে এই অঞ্চলগুলো পানি দ্বারা পরিপূর্ণ হয় বা প্লাবিত হয়। সিন্ধু, গঙ্গা, হোয়াংহো, মিসিসিপি, মেকং প্রভৃতি নদীর প্লাবন সমভূমি বিশেষ প্রসিদ্ধ। এরপর রয়েছে বদ্বীপ সমভূমি। নদীর শেষ পর্যায়ে যখন নদীতে আর কোনো ভারী পদার্থ থাকে না তখন সূক্ষ্ম পলি দ্বারা কিছু ভূমি গঠিত হয়। তার মধ্যে বিশেষ ভূমিটি হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ বলা হচ্ছে এজন্য, এই ভূমিটার আকৃতি বাংলার মাত্রাহীন বয়ের মতো বা গ্রিক শব্দ ডেল্টার মতো, এজন্য এটাকে বদ্বীপ সমভূমি বলা হয়। আমরা সহজে বলতে পারি সংজ্ঞাটি, নদীবাহিত পলি মোহনায় সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমি গঠন করে তাকে বদ্বীপ বলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অসংখ্য বদ্বীপ রয়েছে। বাংলাদেশও একটি বিস্তীর্ণ বদ্বীপ সমভূমি। দক্ষিণাঞ্চলের বদ্বীপের মধ্যে সবচেয়ে বৃহত্তম বদ্বীপ হচ্ছে ভোলা, এটা একটি জেলা। এরপরে সন্দ্বীপ, হাতিয়া, চরকুকরি, মকরি, মনপুরা অনেকগুলো এই দ্বীপ বদ্বীপ রয়েছে বাংলাদেশের দক্ষিণে। এরপরে রয়েছে হিমবাহ সমভূমি। হিমবাহ প্রথমে ঘর্ষণের মাধ্যমে, ক্ষয়ের মাধ্যমে এক ধরনের ভূমি সৃষ্টি করে, এটা ক্ষয়জাত হিমবাহ সমভূমি। হিমবাহ যখন গলে যায় তখন বাহিত পদার্থগুলো সঞ্চিত হয়ে আবার সঞ্চয়জাত সমভূমি গঠন করে। অর্থাৎ হিমবাহ গলে যাওয়ার পর বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হয় হিমবাহ সঞ্চয়জাত সমভূমি। বিশেষ করে কানাডার প্রেরি সমভূমিটা এভাবে গঠিত হয়েছে। এরপর রয়েছে লোয়েস সমভূমি। লোয়েস এর অর্থ হলো বায়ুতাড়িত ধূলি। মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের দ্বারা প্রথমে ভূমি ক্ষয় হয়, পরবর্তীতে যখন বাতাসের গতি কমে যায় তখন এই ধূলিবালি আবার নিম্নভূমিতে সঞ্চিত হয়, সেখানে আবার সঞ্চয়জাত সমভূমি গঠন করে। তাহলে আমরা বলতে পারি, মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের দ্বারা ধূলিবালি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় লোয়েস সমভূমি। সাহারা মরুভূমির আগ এই ধরনের একটি সমভূমি। এরপরে রয়েছে হ্রদ সমভূমি, লেক প্লেন। হ্রদ হচ্ছে প্রাকৃতিক পুকুর, অর্থাৎ প্রাকৃতিকভাবে তৈরি জলাধার যার চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। পৃথিবীর বিখ্যাত অনেকগুলো হ্রদ রয়েছে, যেমন সুপ্রিয়র হ্রদ, বৈকাল হ্রদ, এই হ্রদগুলোর নাম আমরা শুনেছি। এই হ্রদের তলদেশে পলি, ধূলি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে একসময় হ্রদটি ভরাট হয়ে যায়।
তখন যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় হ্রদ সমভূমি। অর্থাৎ হ্রদের তলদেশে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় হ্রদ সমভূমি। যেমন আফ্রিকার চাঁদ হ্রদ, আগে এটা ছিল চাঁদ, বর্তমানে চাঁদ সমভূমি। এই চাঁদ হ্রদের তলদেশে ধূলিবালি সঞ্চিত হয়ে এখন চাঁদ সমভূমির সৃষ্টি হয়েছে। এরপরে হচ্ছে লাভা সমভূমি। লাভা হচ্ছে কি ভূ অভ্যন্তর থেকে যে লাভা, ম্যাগমা বা গলিত পদার্থ বের হয়ে আসে আগ্নেয়গিরির মাধ্যমে। বিশেষ করে তরল লাভাগুলো কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হয় লাভা সমভূমি। অর্থাৎ আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লাভা সমভূমি বলে। যেমন ভারতের দাক্ষিণাত্যের লাভা সমভূমি, আর এই সমভূমির রংটা কালো, এটাকে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। ভারতের সবচেয়ে বেশি কার্পাস এই অঞ্চলে উৎপাদিত হয়। এরপরে রয়েছে ভূ আলোড়নজাত সমভূমি। ভূ আলোড়নের ফলে কোনো নিচু স্থান উঁচু হয়ে অথবা কোনো উঁচু স্থান নিচু হয়ে যে সমতল ভূমির সৃষ্টি করে তাকে বলা হয় ভূ আলোড়নজাত সমভূমি। যেমন ইউরেশিয়ার স্টেপ অঞ্চল, ইরানের তুরান সমভূমি, এগুলো ভূ আলোড়নের দ্বারা সৃষ্টি হয়েছে। এরপরে আমরা দেখব মহাদেশ ভিত্তিক সমভূমির বিস্তরণ, কোন মহাদেশে কি পরিমাণ সমভূমি রয়েছে বা কোথায় এর অবস্থান। প্রথমে এশিয়া মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বেশি সমভূমি এখানে রয়েছে। বিশেষ করে কাস্পিয়ান সাগরের উপকূলে তুর্কিস্তান থেকে সাইবেরিয়ার উত্তর পূর্ব অঞ্চল পর্যন্ত এক বিশাল সমভূমি রয়েছে। এশিয়ার দক্ষিণে বিশেষ করে ইরাকের ইউফ্রেটিস ও তাইগ্রিস নদী, যেটা ধজলা এবং ফোরাত নামে পরিচিত, এর অববাহিকায় রয়েছে বিশাল সমভূমি। এছাড়া পাকিস্তানের সিন্ধু নদীর সমভূমি, যেখানে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল এক সময়। বাংলাদেশের গাঙ্গেয় সমভূমি, চীনের দক্ষিণ পূর্বাংশে হুয়াংহো, ইয়াংসি নদী, এই অঞ্চলের সমভূমিগুলো পৃথিবী বিখ্যাত। এছাড়া ইউরোপে রয়েছে পৃথিবীর এককভাবে বৃহত্তম সমভূমি, বিশেষ করে পূর্ব পশ্চিমে বিস্তৃত, অসংখ্য নদী দ্বারা এই সমভূমিটা বিধৌত। আফ্রিকায় রয়েছে দীর্ঘ উপকূলীয় সমভূমি, অর্থাৎ আফ্রিকা মহাদেশের চারদিকে উপকূলীয় সমভূমি রয়েছে, এর মাঝখানে তেমন সমভূমি নেই, যার বিস্তার 20 থেকে 100 মাইল পর্যন্ত। এছাড়া নীল নদের মোহনায় প্রশস্ত সমভূমি রয়েছে। উত্তর আমেরিকায় সমভূমির পরিমাণ বেশি, বিশেষ করে হাডসন উপসাগরকে বেষ্টন করে এক বিশাল সমভূমি রয়েছে। মেক্সিকো উপসাগরের তীরে বিশেষ করে মিসিসিপি এবং মিসৌরি নদী দুটাকে একত্রে পৃথিবীর দীর্ঘতম নদী বলা হয়, এর অববাহিকায় রয়েছে উর্বর সমভূমি। দক্ষিণ আমেরিকার পূর্বে আমাজন নদীর অববাহিকায় রয়েছে বিস্তীর্ণ সমভূমি। অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর দক্ষিণে বিস্তৃত এক বিশাল সমভূমি রয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় দুইটি বিখ্যাত নদী রয়েছে, দুইটি বিখ্যাত নদী অস্ট্রেলিয়ার, মারে ও ডার্লিং। এই মারে ডার্লিং নদীর অববাহিকায় বিখ্যাত সমভূমি রয়েছে। এরপরে আমরা দেখব আমাদের শেষ পয়েন্ট, মানব জীবনের সমভূমির প্রভাব। মানব জীবনে সমভূমির প্রভাব সবচেয়ে বেশি। বিশেষ করে পর্বত এবং মালভূমির চেয়ে সমভূমিতে জীবনযাত্রা সহজ, ফলে পৃথিবীর অধিকাংশ মানুষই 95% মানুষই সমভূমিতে বসবাস করে। সমভূমি শিল্প, বাণিজ্য, কৃষিতে উন্নত, জীবনযাত্রা সহজ বলে সমভূমিতে মানুষের পরিমাণ সবচেয়ে বেশি। আর সমভূমি মানুষের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে থাকে, যেমন কৃষিকাজে সহায়ক, সমভূমিতে সহজে কৃষিকাজ করা যায়, সেচ দেওয়া যায়, যাতায়াতের জন্য সুবিধা, সমভূমির জীবনযাত্রা সহজ, মানুষের অধিক পরিশ্রম করতে হয় না পর্বত এবং মালভূমির মতো। প্রাচীনকালে উর্বর সমভূমিকে ঘিরেই সভ্যতার বিকাশ লাভ করেছে, যেমন মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, গ্রিক সভ্যতা, রোম সভ্যতা, সিন্ধু সভ্যতা সবই উর্বর সমভূমিতে গড়ে উঠেছে। শিল্প বাণিজ্যের প্রসার, শিল্প বাণিজ্য গড়ে তোলার জন্য যে অবকাঠামো দরকার, কাঁচামাল আনার জন্য যে যাতায়াত দরকার, উৎপাদিত পণ্যকে বাজারজাত করার জন্য যে রকমের যানবাহন চলাচলের ব্যবস্থা দরকার, সবই সমভূমিতে সহজ। ফলে শিল্প বাণিজ্যের প্রসারে সমভূমির গুরুত্ব রয়েছে। মানব স্বাস্থ্যের উপরও যথেষ্ট প্রভাব রয়েছে। পাহাড়ের জীবনযাত্রা
কঠিন এবং কষ্টসাধ্য, ফলে সেখানে মানুষ সহজে যাতায়াত করতে পারে না, অসুস্থ হয়ে যায়। এদের শারীরিক গঠনশৈলীও ভিন্ন। তবে স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযোগী এবং সহজবোধ্য হচ্ছে সমভূমি। যাতায়াত ব্যবস্থার জন্য, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যাতায়াত ব্যবস্থা উন্নত হতে হবে। আর রেল, সড়ক, নৌপথ, এমনকি বিমানবন্দর প্রভৃতি তৈরিতে সমভূমির গুরুত্ব সবচেয়ে বেশি। মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা রয়েছে, সেটা হচ্ছে বসতি বা ঘরবাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করা। একসময় মানুষ যাযাবরীয় জীবনযাপন করত, এখন মানুষ স্থায়ীভাবে বসতি নির্মাণ করে বসবাস করে। এই বসতি নির্মাণের জন্য সবচেয়ে চমৎকার পরিবেশ রয়েছে সমভূমিতে, এবং বিশ্বের অধিকাংশ মানুষই সমভূমিতে তাদের বসতি নির্মাণ করে বসবাস করছে। এছাড়া সামগ্রিকভাবে যে অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, বাণিজ্য, কৃষি, বিভিন্ন রকম যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সবই সমভূমিতে সবচেয়ে বেশি হয়, এবং সমভূমির অঞ্চলগুলোই উন্নত অঞ্চলে পরিণত হয়েছে। সর্বশেষ আমরা বলতে পারি যে মানব জীবনে সমভূমির গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থনৈতিক কাজের জন্য, কৃষিকাজের জন্য, যাতায়াত ব্যবস্থার জন্য, শিল্প বাণিজ্যের জন্য, বসতি নির্মাণ, সার্বিকভাবে মানব জীবনে সমভূমির গুরুত্ব পাহাড় এবং মালভূমির চেয়ে অনেক বেশি। আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে।